সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে তলব করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যিনি হচ্ছেন বিএনপির মহাসচিব। তো আমরা যদি এটা মানে এটা নিয়ে খুব আলোচনা চলতেছে, আমি একটু আপনাদেরকে আমার দেশ পত্রিকা থেকে একটু দেখাই। না, এটা তো না। আচ্ছা, দেখি আমি একটু আপলোড আপলোড করে আপনাদেরকে দেখাই। তো এটা নিয়ে খুব কড়া আলোচনা সমালোচনা হচ্ছে যে হঠাৎ করে সেনাপ্রধান কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিলেন, যিনি সবেমাত্র আমেরিকা থেকে ফিরছেন। এটা হচ্ছে আমার দেশের রিপোর্ট, সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক। তো এখানে ছোট একটা রিপোর্ট সেখানে লিখেছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা যায় যে গত শনিবার রাত ৮টায়, মানে গত শনিবার রাত ৮টায়, মানে মানে গত রাতে, আর ঢাকার আর্মি হেডকোয়ার্টার তার সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আচ্ছা আচ্ছা, তাহলে সেনাপ্রধানের বাসভবনে, সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপির মহাসচিব তার বাসভবনে যান। তার মানে জেনারেল ওয়াকারুজ্জামান মির্জা ফখরুলকে দাওয়াত দিয়েছেন। এই বৈঠকে কি আলোচনা হয়েছে তা বিএনপি অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। এটুকু খবর। তো এখন প্রশ্ন হচ্ছে যে কি আলোচনা হয়েছে, এটা আমরা হয়তো অনুমান করার চেষ্টা করবো। বাট তার আগে এটা তো মানে বলাই যায় যে নির্বাচনের আগে, নির্বাচনের আর 5 মাস বাকি মাত্র, বা 5 মাস 6 মাস, কত এখন, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস। আচ্ছা, 5 মাস বাকি। তো এই 5 মাসের যখন একটা নির্বাচন ভাব দেশে, সেখানে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে সেনাবাহিনীর প্রধান তার বাসভবনে ডেকে নিয়ে কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত? এবং সেনাবাহিনী কিন্তু কমপ্লিটলি একটা অর্গানাইজড ফোর্স, এবং তারা এই সব পলিটিক্যাল বিভিন্ন ঝামেলা থেকে অনেক দূরে থাকে। এবং আপনারা এও জানেন যে আমি সবসময় জেনারেল ওয়াকারের পক্ষে কথা বলার চেষ্টা করি, বা তারপর আমি তার সমালোচনা করতেও ছাড়ি না। এইখানে এই দেশে একটি নির্বাচনের পরিবেশ বিরাজ করতেছে। এই সময় একটা পার্টিকুলার দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে সেনাপ্রধান মিটিং করেন। সেই মিটিং সম্পর্কে জাতি একদম পুরো অন্ধকারে, কিচ্ছু কেউ জানে না, কোনো খবর নাই। মিটিং করলো গতকাল রাতে, প্রায় 24 ঘন্টার মতো হয়ে গেছে। আমরা এখনো জানি না সেই মিটিং এর বিষয়বস্তু কি। তো যদি আপনি তারপরেও মনে করেন, আমি, কারণ সেনাপ্রধানের সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের সম্পর্ক থাকার কথা না, কারণ সেটা অর্গানাইজড ফোর্স, এবং সে শুধুমাত্র সরকারি দলের, মানে সরকার, যে সরকার আছে তার কথাই শোনে। যেমন এখন শুনবে ইউনূসের কথা। আবার নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতায় আসে, তখন তার কথা শুনবে। কিন্তু নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে মিটিং করা, এবং সেই মিটিংটা চূড়ান্ত গোপনীয়তার মধ্যে হওয়া, সেটা কতটুকু যুক্তিসঙ্গত, সেই প্রশ্নই আমি রেখে গেলাম। যদিও আপনারা জানেন যে সরকারের সঙ্গে আসলে সেনাবাহিনীর একটি দূরত্ব আছে, এবং সেই দূরত্বটা আরো ঘনীভূত হয়েছে 2টা কারণে। একটা হচ্ছে যে ডক্টর ইউনূস চেষ্টা করেছিলেন জেনারেল ওয়াকারকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান করার জন্য। সেই চেষ্টা বিএনপির কারণে সফল হয়নি, আমেরিকার কারণে সফল হয়নি। বিএনপি এবং আমেরিকা তারা বলছে না, থাকুক, সমস্যা নেই। এই গেল এক। আর দ্বিতীয়ত হচ্ছে চিফ প্রসিকিউটরের অফিস, তারা বলেছে যে প্রায় 72 জন আর্মি অফিসার আছে যারা ক্যান্টনমেন্টে আছে এই মুহূর্তে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জুলাই গণহত্যার সঙ্গে জড়িত। তো এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে অসহযোগিতা, তারপরে নেগোসিয়েশন, এগুলো করতে করতে মোটামুটি তারা 22 জনকে সিলেক্ট করেছে, যে এই 22 জন আসলেই সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত, এবং এদেরকে আসলে বাদ দেওয়া যায় না, কারণ এদের বিরুদ্ধে এত ভিডিও ফুটেজ, এত সাক্ষী, এত প্রত্যক্ষদর্শী, মানে এটা আর ইয়ে করা সম্ভব না। এখন এই 22 জনকে নিয়ে একটু মানে কিন্তু সেনা প্রধানে বলতেছেন যে এদেরকে তাহলে তো সামরিক আদালতে এদের বিচার হতে পারে, বাট সরকার আবার এদের বিচার সিভিল কোর্টে করতে বদ্ধপরিকর। কারণ সরকার বলতেছে যে তারা সেনাবাহিনীর সদস্যদের বিচার সেনা কোর্টেই হবে, এটা মানলাম, বাট তারা যখনই অপরাধগুলো করেছে তখন তারা কিন্তু সেনাবাহিনীতে ছিল না। কেউ ছিল র্যাবে, কেউ ছিল ডিজিএফআই তে, কেউ ছিল এমটিএমসি তে, কেউ ছিল
আহ, ইয়েতে আপনার ওই যে সরি বিজিবিতে বিজিবিতে ছিল, তো এরকম ছিল। সুতরাং এগুলো তো সিভিল ফোর্স, কাজে এগুলোর বিচার সিভিল ফোর্সে হতে পারে, যদিও তারপর তারা সেনাবাহিনীতে ফিরে গিয়েছে, বাট আমরা চাই তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে হোক। তো এই যখন টানা পড়েন তখন সেনাপ্রধানের মানে অনেক জিনিস আছে কি সেনাপ্রধানের কিছু করার নেই। একসঙ্গে সহকর্মী দীর্ঘদিন কাজ করেছে এবং তারাও জানে যে আসলে তারা শেখ হাসিনার নির্দেশ পালন করেছে, তাদের কি দোষ। এটা এটা হচ্ছে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য আর কি, মানে মানে মন থেকে আর কি, যে তারা তো সরকার নির্দেশ পালন করেছে, তাই না? সরকার বলতেছে অমুককে মারো অমুককে ধরো, তারা করেছে, তাদের দোষ কি? আবার অনেকের কথা হচ্ছে যে না, সরকার কোনো অন্যায় আদেশ দিলেও সেটা সেনাবাহিনী মানতে বাধ্য না, কিন্তু সে মেনেছে। এখন আসলে বাধ্য না নাকি বাধ্য, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, কারণ সেনাবাহিনী একটি অর্গানাইজড ফোর্স এবং তারা শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশই মানতে বাধ্য। এখন এই বিষয়গুলো আসলেই খুব মানে কন্ট্রোভার্সি সৃষ্টি করে এগুলো সমাজে, এবং এর আসলে সেনাবাহিনী অবৈধ আদেশ মানতে বাধ্য কিনা, আবার প্রধানমন্ত্রী যা বলে তা শুনতে বাধ্য কিনা, এগুলি নিয়ে নানা মত আছে। তবে আমি এটুকু মনে করি যে আসলে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশ পালনের চাইতে দেশের সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষায় মনোযোগ বেশি দেওয়া উচিত, এবং যেটা জেনারেল ওয়াকার যেমন করেছেন। বাট এখন সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব, এটা মোটামুটি বৃদ্ধি পেয়েছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। ওই দিন আমি দেখলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সেনাপ্রধানের সমালোচনা একদম সরাসরি করেছেন তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের টকশোতে। কাজে এতে কোনো সন্দেহ নাই। এবং সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের সঙ্গেও কিছুটা দূরত্ব সেনাপ্রধানের বেড়েছে। একটা সময় ভালো সম্পর্ক ছিল, আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান যেই দলকে প্রথমত জানিয়েছিলেন সেটা হচ্ছে জামাত ইসলাম। কিন্তু জাতীয় পার্টি ইস্যুতে, ভিপি নুরুল হক নূর ইস্যুতে জামাত ইসলাম যেভাবে মানে একটা চাল চেলেছে বা একটা অবস্থা নিয়েছে, সেটা ইনডাইরেক্টলি সেনাবাহিনীর বিপক্ষে যায়। তো এই সমস্ত কারণে হয়তো জামাত ইসলামকেও আর আগের মতো ভালো পাচ্ছেন না। বাট যাকেই ভালো পাচ্ছেন যাকেই না পাচ্ছেন, একটা দেশে কিন্তু সেনাবাহিনী ততটুকুই করা উচিত যতটুকু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে এবং দেশটাকে নিরাপদ রাখে। কিন্তু এর বাইরে যখন আপনি নির্বাচনের আগে আগে আপনি আপনার পছন্দের একটি পার্টিকুলার রাজনৈতিক দলের মহাসচিবকে আপনার বাসায় গোপনে ডেকে নিয়ে যান যেটা কেউ জানে না, এটা কিন্তু আরেকটা বিতর্কের জন্ম দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বুঝতে পারি যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর প্রধান সেই সময় থেকে যা যা করেছে তাতে তারও অধিকার আছে। তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান থেকেও একটু বেশি তার অধিকার আছে, মানে একটা বিপ্লবের পর একটা অধিকার জন্ম নেয় যে হ্যাঁ, হাসিনা পালিয়ে যাওয়ার পর তো আমি সবকিছু অর্গানাইজ করছি, কাজে আমার তো একটা ভয়েস আছে যে নির্বাচনটা কখন হবে। তো এটা সমস্যা নেই, উনি বলেছেন যে নির্বাচন কখন হবে এটা উনি বলেছেন ডিসেম্বরে হওয়া উচিত, বা উনি বলেছেন যা কিছু আমি মানলাম হতে হতে পারে। বাট সেই সঙ্গে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি সেনাবাহিনীর প্রধান হয়ে যখন আপনি রাজনৈতিক বক্তব্য রাখবেন, যেমন অমুক তারিখে নির্বাচন হবে, এটা হওয়া উচিত ওটা হওয়া উচিত না, তখন কিন্তু আপনাকে রাজনীতিবিদরা যেমন সমালোচনা সহ্য করে, রাজনীতিবিদদেরকে যেমন কেউ গালিগালাজ করে কেউ প্রশংসা করে, আপনাকেও ঠিক তেমনি মানুষ সেরকম ট্রিট করবে। আপনি যখনই পলিটিক্যাল বক্তব্য দিবেন তখন পাবলিক এটা পলিটিক্যালি নিয়েই একদল প্রশংসা করবে, আরেক দল সমালোচনা করবে, তাই না? এটাই তো হয় বাংলাদেশে। যদিও যেটা আপনি বলতেছেন সেটা হয়তো আপনি ভালোর জন্যই বলতেছেন, বাট তারপরে কিছু পাবলিক সমালোচনা করবেই। তো এই কারণেই আসলে বিষয়টা আমার ভালো লাগেনি, যে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাওয়াত দিক তিনি হয়তোবা বিভিন্ন ভূরাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন, দেশীয় বিষয় নিয়ে কথা বলবেন, বা যে কারণে কথা বলবেন কথাটা আসলে হয়তোবা অত্যন্ত গোপনীয়। সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্কে টানাপোড়েন চলতেছে, অথবা বিএনপি ক্ষমতায় আসলে আহ, সেনাবাহিনীর জন্য কি কি করবে, এবং এই বিচারগুলো কিভাবে হবে যারা অভিযুক্ত, এইসব বিষয় নিয়ে আমার মনে হয় আলোচনা করেছেন। আমি শিউর না, আপনারা দর্শক আমার চেয়ে অনেক জ্ঞানী, আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা কি মনে করতেছেন। তবে মুদ্রা কথা হলো যে যে বিষয় নিয়ে আলাপ করুক, অন্তত নির্বাচনের আগে আগে একটা পার্টিকুলার দলের মহাসচিবকে নিয়ে সেনাপ্রধান এভাবে বৈঠকটা না করলেও পারতেন। এটাই হচ্ছে আমার কথা। ভালো থাকবেন দর্শক, ধন্যবাদ।